আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে যার নাম হলো আইআরজিসি, এটি ইরানের অভিজাত একটি সামরিক বাহিনী যা 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠিত হয়েছিল। এই বাহিনীটি ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে এবং ইরানের নিয়মিত সেনাবাহিনী, যেটার নাম হলো আতেশ, তার পাশাপাশি কাজ করে। দেখুন, ইরানের টিকে থাকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা, এই দুই ক্ষেত্রেই আইআরজিসি প্রধান ভূমিকা পালন করে। এর বিপ্লবের আদর্শ রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগত হুমকি মোকাবেলা করা এবং বিদেশে যে সকল প্রক্সি রয়েছে যেমন হিজবুল্লাহ, হুতি বা হামাস, তাদের সহযোগিতা করা, এই সার্বিক বিষয়গুলো দেখে এই আইআরজিসি। ইরানের অত্যন্ত শক্তিশালী এই আইআরজিসির বিভিন্ন শাখা রয়েছে: গ্রাউন্ড ফোর্স, এয়ার ফোর্স, অ্যারোস্পেস, নেভি, কোচ ফোর্স, বিদেশি অপারেশন, বাসিস মিলিশিয়া বাহিনী বা রিজার্ভ ফোর্স যাদের বলা হয়, এই ধরনের বহু বাহিনী রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে মিসাইল গবেষণা, ড্রোনের আবিষ্কার, নানান ধরনের ক্রিটিক্যাল কাজ সরাসরি এই আইআরজিসির মাধ্যমে হয়ে থাকে। দেখুন, ইরানের তথ্য অনুযায়ী বর্তমানে আইআরজিসির সক্রিয় সদস্য সংখ্যা 1,25,000 এবং রিজার্ভ যে বাসিদ রয়েছে, সাধারণ যে আরো ট্রেনিং প্রাপ্ত লোক, তাদের সংখ্যা প্রায় 20 থেকে 25 লক্ষ। একটি বড় বাহিনী রয়েছে তাদের, এবং হিসাব বলছে এই আইআরজিসি ইরানের হাইপারসনিক মিসাইল, লং রেঞ্জের ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের যে পুরো স্টকটা রয়েছে তাদের হাতে রয়েছে। দেখুন, সহজ এবং পরিষ্কারভাবে বলতে গেলে ইরানের এই আইআরজিসির উপর ইরানের যেই ব্যক্তির নিয়ন্ত্রণ থাকবে বা সক্ষমতা থাকবে, সেই ব্যক্তি পরবর্তীতে ইরানের সুপ্রিম লিডার বা পরবর্তী আয়াতুল্লাহ বা প্রেসিডেন্ট হতে পারেন, যে জিনিসটাও জটিলতা রয়েছে। দেখুন, এই আইআরজিসির সাবেক কমান্ডার ছিলেন হুসেন সালামি। ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যুদ্ধে প্রথমে তিনি নিহত হন। তার পরিবর্তে আমির আল হাজিজাকে দ্বিতীয় কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়, আর সাথে সাথে তিনিও ইসরায়েলের হামলায় নিহত হন, একদিন পরে নিহত হন। এরপর দীর্ঘ সময় ধরে আইআরজিসির বর্তমান কোনো প্রধান কমান্ডার নেই, এই পদটি খালি রয়েছে, আর এটি নিয়ে ইরানের অভ্যন্তরে জটিলতার শেষ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, মাত্র কিছুদিন পূর্বেই এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এবং মধ্যপন্থী নেতারা এই ইস্যুটিকে কেন্দ্র করে নতুন স্টেটমেন্ট এবং দাবি তুলেছিল যে আইআরজিসি কোনোভাবেই সুপ্রিম লিডারের অধীনে থাকতে পারবে না, এটা ইরানের প্রেসিডেন্টের অধীনে থাকতে হবে, এবং আইআরজিসির বর্তমানে যে ব্যাপক ক্ষমতা রয়েছে, মিসাইলের নিয়ন্ত্রণ, অর্থনীতির উপর নিয়ন্ত্রণ, এই সকল কিছু কমাতে হবে, এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা কিন্তু আইআরজিসির প্রধান যিনি হবেন তাকে নির্ণয় করার জন্য আরেকটি জটিল সমীকরণ তৈরি করেছিল আয়াতুল্লাহ খামেনির কাছে, বিশেষ করে অভ্যন্তরীণ সংঘর্ষ এবং দ্বন্দ্ব বাধে কিনা। তবে এই সকল কিছুকে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ খামেনি আরেকজন কট্টরপন্থী যিনি ব্যক্তি রয়েছেন, দীর্ঘ সময় ধরে ইরানের এই আইআরজিসিতে যুক্ত রয়েছেন এবং ইরানের ইসলামী বিপ্লবে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন, রাইসির সম্পর্কে ভাই, যার আত্মীয়, এই ব্যক্তিকে, কট্টরপন্থী ওই ব্যক্তিকে আইআরজিসির প্রধান হিসাবে ঘোষণা দিয়েছেন, যাতে এই মধ্যপন্থীকে শায়েস্তা করা যায়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যক্তিটির ছবি দেখছেন, এই ব্যক্তিটির নাম হলো মেজর জেনারেল আলী আবদুল্লাহি। ইনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির সর্বোচ্চ কমান্ডার হিসেবে দায়িত্ব লাভ করেছেন। 1959 সালে ইরানের রুদ্দার কাউন্টি আলেবিদিয়ায় জন্মগ্রহণ করেন এই ব্যক্তি। তার সামরিক জীবন 1979 সাল থেকেই শুরু হয়ে যায় এবং তিনি ইরাক এবং ইরানের যুদ্ধ, মানে 1980 থেকে 1988 সাল, এই সময়ের মধ্যে যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন। ইরানের এই দুর্ধর্ষ এবং অভিজ্ঞ কমান্ডার অলরেডি ইরানের বিভিন্ন উচ্চপদস্থ সামরিক অঙ্গনে অলরেডি তিনি দায়িত্ব পালন করেছেন এবং আইআরজিসির বিভিন্ন জায়গায় তার ব্যাপক প্রভাব রয়েছে। দেখুন, আইআরজিসির নতুন এই সামরিক কমান্ডারকে ইব্রাহিম রাইসির ভাই হিসাবে ঘোষণা করা হয়। বলা হয় তিনি ইব্রাহিম রাইসির ভাই এবং পরবর্তী ইরানের প্রেসিডেন্টও তিনি হতে পারেন। এখানে উল্লেখ্য যে 1988 সালে যখন ইরাকের সঙ্গে যুদ্ধ শেষ হয়, তখন ডেথ কমিশন তৈরি করা হয়েছিল। দেখুন, ইরানের
ভেতরে ইসলামী বিপ্লব হওয়ার পরপরই ইরাকের সঙ্গে এই যুদ্ধ হয়েছিল এবং ইরাক ওই সময় যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিত। দীর্ঘ 8 বছরের ওই যুদ্ধে ইরাক এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল ইরানকে পরাজিত করে ইরানের ভেতর সাবেক যে স্বৈর শাসক ছিল রেজা পাহলেভি তাকে আবার ক্ষমতায় বসানো, যেটা সম্ভব হয়নি। যাই হোক, ওই ঘটনায় ইরানের বহু এমন মানুষ ছিল যারা ইরাককে সহযোগিতা করেছে, আর তাদের বিরুদ্ধে কিন্তু এই ডেথ কমিশন তৈরি করা হয়েছিল, যার বিচারক ছিলেন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি যখন বিভিন্ন ধরনের গাদ্দারদের শাস্তি নিশ্চিত করার জন্য জজ হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তখন বিভিন্ন আসামির কেস তৈরি করার জন্য দায়িত্ব পালন করছিলেন এই নতুন কমান্ডার আবদুল্লাহি। গত প্রায় 30 থেকে 35 বছর ধরে যুক্তরাষ্ট্রের হিট লিস্টে রয়েছে এই ব্যক্তি এবং তার উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এমন কোনো দেশের মানবাধিকার সংস্থা নেই বা এমন কোনো দেশ নেই যার নিষেধাজ্ঞার অধীনে এই ব্যক্তি নেই। সবাই তার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তার কট্টরপন্থী হওয়ার কারণে, যেটা পশ্চিমা বিশ্বের চোখে কট্টরপন্থী। তবে দেশের দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি নিজের সার্বভৌমত্বের জন্য আপোষ করেননি এবং ইরানের পরমাণু কর্মসূচির সমর্থক হিসাবে সব সময় তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেটে ছিলেন। তিনি সবসময় বলেছিলেন ইরানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পরমাণু বোমা তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই এবং পরমাণু বোমা তৈরি করার বিষয়টাকে তিনি সমর্থন করেন, আর এই ব্যক্তিকেই আইআরজিসির প্রধান করা হয়েছে। দেখুন, ইরানের আইআরজিসির যিনি প্রধান কমান্ডার থাকবেন, গত 1 থেকে 1.5 মাস ধরে এই পদটা খালি ছিল, কাউকে কিন্তু এই দায়িত্ব দেওয়া যায়নি। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরে মধ্যপন্থী এবং আয়াতুল্লাহ খামেনি এর মধ্যে তীব্র দ্বন্দ্ব ছিল। প্রেসিডেন্টের অধীনে নিয়োগপ্রাপ্তর জন্যই তারা কিন্তু দাবি করেছিলেন, তবে সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ খামেনি তার নিজস্ব শক্তি বলে এবং বিচক্ষণতার বলে আর একজন কট্টরপন্থী, যাকে বলা হচ্ছে দ্বিতীয় ইব্রাহিম রাইসি, তার হাতে ইসরায়েলের বিরুদ্ধে পুরো যুদ্ধ করার দায়িত্ব তুলে দিয়েছেন, আইআরজিসির প্রধান করেছেন। এর নিন্দা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে এই ধরনের ঝুঁকিপূর্ণ একজন ব্যক্তির হাতে এই ধরনের শক্তিশালী সামরিক বাহিনীর দায়িত্ব তুলে দেওয়া পুরো সমীকরণ এবং পুরো শান্তিপূর্ণ পরিস্থিতিটাকে আরও উত্তপ্ত করে তুলবে, এটা হলো তাদের বক্তব্য। দেখুন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যপন্থী যে সকল এজেন্ট রয়েছে ইরানের ভেতর, রাজনৈতিক নেতার নাম করে রয়েছে বা বিভিন্ন ধরনের সুশীল সমাজ করে নাম করে রয়েছে, তারা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল এই নিয়োগ দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত করার জন্য। অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছিল, কারণ দীর্ঘদিন এই নিয়োগটি দেওয়া যায়নি। তবে অবশেষে এই নিয়োগটা হয়েছে এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন নতুন এই নিয়োগের কারণে ইরানের অভ্যন্তরে যে মধ্যপন্থীদের উত্থান, তার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন আয়াতুল্লাহ খামেনি। দেখুন, আয়াতুল্লাহ খামেনি ধীরে ধীরে পুরো সামরিক প্রক্রিয়ায় তার একক সিদ্ধান্তের যে প্রক্রিয়া রয়েছে সেটাকে ডাইভার্ট করে দিচ্ছেন। কট্টরপন্থী ইরানের স্বার্থের কারণে কোনোভাবে আপোষ করবে না এই ধরনের ব্যক্তিদের হাতে আস্তে আস্তে আয়াতুল্লাহ খামেনি তার ক্ষমতা তুলে দিচ্ছেন। দেখুন, অলরেডি ইরানের ভেতর নিরাপত্তা কাউন্সিল গঠন করা হয়েছে, যার প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন আলী রাজানি। তিনিও কিন্তু পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আপোষ করেননি, যেখানে হাসান রুহানি এবং তারপন্থী যারা লোক রয়েছেন তারা কিন্তু পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আপোষ করতে রাজি। আর নতুন করে আইআরজিসির প্রধান ইব্রাহিম রাইসির মতো আরেকজন কট্টরপন্থী দায়িত্ব পেয়েছেন, এটা কিন্তু আশার কথা। এবং পুরো অঞ্চলের সামরিক সংঘাতের যে বিষয়টা রয়েছে সেটা শক্তিশালীভাবে ইরান একক কর্তৃত্বে যে করতে পারবে সেটারও নিশ্চয়তা প্রদান করছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।